ধরো গ্রীষ্মকাল, তোমায় প্রচুর গরম লাগছে আর তুমি অচেনা কোনো এক জায়গায় ঘুরতে গেছো। সেখানে গিয়ে তুমি কোল্ড ড্রিঙ্কস খাবে, তোমার ইচ্ছা হয়েছে। এইবারে তুমি দুটো দোকান দেখতে পাচ্ছ। দেখো, দুটো দোকানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস রয়েছে। একটা দোকানে কি করেছে, কোল্ড ড্রিঙ্কস এর যে ফ্রিজটা সেটাকে বাইরে রেখেছে যাতে কাস্টমাররা দেখতে পায়। আরেকটা দোকান সে বাইরে রাখেনি, সে ভেতরে কোথাও একটা রেখেছে। এবার তুমি বলো, তুমি কোন দোকানে যাবে? যে দোকানটা ফ্রিজটা দেখতে পাচ্ছ এবং কোল্ড ড্রিঙ্কস গুলো দেখতে পাচ্ছ ওই দোকানে যাবে, নাকি সেই দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে, কাকু তোমার দোকানে কোল্ড ড্রিঙ্কস আছে গো? একদমই না, তুমি যাবে ওই প্রথম দোকানটায় যে দোকানে তুমি কোল্ড ড্রিঙ্কস দেখতে পাচ্ছ। ঠিক সেই রকমই তোমাকে যদি আমি বলি, এই যে দুটো খাতা রয়েছে, কে বেশি নাম্বার পাবে? দুজনের মাথার মধ্যেই সেম টু সেম জিনিস আছে, দুজনেই একই ভাবে পড়েছে, দুজনের মধ্যে জ্ঞান একই, কিন্তু কে বেশি নাম্বার পাবে? তুমি নিঃসন্দেহে বলবে এই খাতাটা বেশি নাম্বার পাবে। কেন স্যার? কারণটা হচ্ছে ওই খাতাটা রিপ্রেজেন্ট ভালোভাবে করেছে, সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে তারা পড়ে অনেক, সারাদিন প্রচুর পড়ে প্রচুর পড়ে এবং তাদের মাথায় সবকিছু ঠিকঠাক ভাবে আছেও, কিন্তু খাতায় লেখার সময় তারা ঠিকঠাক ভাবে রিপ্রেজেন্ট করতে পারে না, সেই জন্য তারা নাম্বারটা অনেকটা কম পেয়ে যায়। তো আজকের এই ক্লাসে তোমাদেরকে আমি বলতে চলেছি তোমাদের পরীক্ষার খাতায় কি কি ভুলগুলো হয় এবং কিভাবে সেই ভুলগুলো থেকে তুমি উদ্ধার পাবে সেটা সম্বন্ধে। এবং শেষে একটা জিনিস তোমাদেরকে বলবো, কোন একটা প্রশ্ন পরীক্ষার খাতায় সেটা তুমি কিছুই জানো না, তোমার মনে পড়ছে না কি লিখবে কি না লিখবে, তো সেই খাতার সেই প্রশ্নটা কিভাবে লিখলে তুমি কিছুটা নাম্বার পাবে সেটা তোমাদেরকে, সেই ট্রিকও আমি তোমাদেরকে শেষে জানাবো। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এবং এই যে জিনিসগুলো যদি তুমি তোমার খাতায় ইমপ্লিমেন্ট করতে পারো তোমার নাম্বার কিন্তু বাড়বেই বাড়বে। যদি তুমি এখন 50 পাচ্ছ তো তখন 70-এর গায়ে তুমি নাম্বার পেতে পারো। তো চলো দেখা যাক কি কি ভুল তোমার হয় এবং সেখান থেকে উদ্ধার পাওয়ার পথটা কি। একদম প্রথমে এসো বেসিক পয়েন্ট। বেসিক পয়েন্ট মানে কি? সমস্ত 1 মার্কস, 2 মার্কস, 5 মার্কস যত রকমের প্রশ্ন হয় সমস্ত পয়েন্টের প্রশ্নের ক্ষেত্রে তোমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে। প্রথম আসো, মার্জিন দিতে হবে। এই মার্জিন নিয়ে সবার মধ্যে অনেক সমস্যা। স্যার মার্জিনটা দেবো কিভাবে? কিভাবে দেবো স্যার? এক পাশে এইভাবে মার্জিন দিলে হবে, নাকি স্যার এরকম চার কোনা ভাবে মার্জিন দেবো? স্যার কিভাবে মার্জিন দেবো? স্যার আরেকটা প্রশ্ন মার্জিন নিয়ে, স্যার খাতায় লিখতেই টাইম পাচ্ছি না, আর মার্জিন দেবো কিভাবে? দেখো, 3 ধরনের স্টুডেন্ট হয়। এক ধরনের স্টুডেন্ট যাদের লেখা কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টায় শেষ হয়ে যায়। 2 ঘন্টা 2.5 ঘন্টায় যারা লেখা কমপ্লিট করে এবং সুন্দরভাবে লেখেও, তাদের রিপ্রেজেন্ট অনেক ভালো, সে অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে, অল্প লেখে এবং সুন্দরভাবে টু দা পয়েন্ট অ্যান্সার লেখে এবং নাম্বার পেয়ে যায়। তারা কিন্তু ভালোভাবে মার্জিন দেবে। কেমন ভাবে মার্জিন দেবে আমি বলে দিচ্ছি। ধরো এটা তোমার পরীক্ষার খাতা, কি করবে স্যার? কি করবে? প্রথমত তোমার যদি পরীক্ষা অনেক আগেই শেষ হয়ে যায়, কারণ তুমি পরীক্ষা দিয়েছো এতদিন, একটা হলেও পরীক্ষা দিয়েছো, ফুল পরীক্ষা, তুমি জানো তোমার কতক্ষণ টাইম লাগে। তোমার যদি কম টাইমে হয়ে যায় তো তুমি কি করবে? তুমি সুন্দরভাবে 4 কোনা ভাবে মার্জিন দাও। কিভাবে মার্জিন দেবো? স্যার যেই পাশটা আমার দাগ নাম্বার থাকে সেই পাশটাকে আমি অনেকটা বেশি ছাড়বো, অনেকটা বেশি, 1.5 স্কেল মতো ছাড়বো। তুমি যে স্কেলটা নিয়ে যাও পরীক্ষার ক্ষেত্রে, ওই ওই স্কেলে 1.5 স্কেল মতো আমি ছেড়ে দেবো ওই সাইডটা, ঠিক আছে? ওপরটা খানিকটা ছাড়বো, এবং যেদিকে আমার মার্জিন, যে কাছে আমার দাগ নাম্বার হয় না সেই দিকটাও আমরা কিছুটা ছেড়ে একটা সুন্দর 4 কোনা হবে আমাদের মার্জিন দেবো, ঠিক যেমন এই খাতাটাতে দেওয়া রয়েছে এইভাবে কিন্তু আমরা মার্জিন দেবো। এবারে যাদের স্যার স্যার পরীক্ষার খাতায় আমার টাইম কোনোভাবে কুলাই না, আমি কিভাবে মার্জিন দেবো স্যার? তোমাদেরকে বলে দিচ্ছি একদম সিম্পল ট্রিক। কি করবে? খাতার ওপরটাকে মুড়ে দেবে, ঠিক আছে? মুড়লাম স্যার। যে পাশে দাগ নাম্বার দেবে সে পাশটাকে একটু বেশি করে মুড়বে, স্কেল ধরে মুড়বে, দরকার পড়লে 1.5 স্কেল মতো মুড়বে, ঠিক আছে? 1.5 স্কেল মতো মুড়ে দিলাম, ওকে। এই পাশটাকে মুড়ে দিলাম, এই সাইডটাকে একটুখানি মুড়বে, একবারে ওটা যে পাশে 1.5 স্কেল মুড়েছো তার হাফ, ঠিক আছে? তো আমি একটুখানি মুড়ে দিলাম, মোটামুটি একটা দেখে এই পাশটা মুড়ে দিলাম, ওকে। আচ্ছা, নিচটা আমি খানিকটা মুড়ে রাখবো, এর কারণটাও আমি বলবো। নিচটা মুড়ে রাখার অনেক সুফল রয়েছে, নিচটাও আমি খানিকটা মুড়ে দিলাম, ওকে। আমার হয়ে গেল খাতার মার্জিন দেওয়া। দেখো মার্জিন কিন্তু রেডি, এই খাতার মার্জিন কিন্তু রেডি, দেখো মার্জিন রেডি। এইবারে আমি লিখতে শুরু করলাম, ঠিক আছে? মার্জিন দেওয়া কমপ্লিট, এবারে আমি লিখতে শুরু করলাম। এটাকে আমি মার্জিন ধরে চলবো, আর যদি কেউ পারো এই যে মার্জিন দেওয়ার আছে এই সোজাসুজি দাগ দিয়ে দাও, এই সোজাসুজি একটা দাগ দিয়ে দাও,
উপরটা একটা দাগ দিয়ে দাও, ব্যাস মার্জিনটা না কমপ্লিট। ওকে, কিভাবে মার্জিন দেবে বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো নেক্সট, যেটা দাগ নাম্বার মার্জিনের বাইরে হবে একদম। অনেকে কি করে, যেমন এই খাতাটা দেখো, কি করেছে, দাগ নাম্বার যেগুলো দিয়েছে সেগুলো মার্জিনের ভেতরেই দিয়ে দিয়েছে, 3 দাগের 11, 3 দাগের 14, মার্জিনের ভেতরে দিয়ে দিয়েছে। এইভাবে করে যদি তুমি করো সেক্ষেত্রে টিচারের বুঝতে অসুবিধা হয়, টিচার বুঝতেই পারে না। ধরো এই প্রশ্নটা চলছে এখানে, টিচার এখানে দাগ নাম্বার দিয়ে যাচ্ছেন, স্যার থরল দাগ দিয়ে যাচ্ছেন, ঠিক আছে, তো 3 থেকে 14 তিনি হয়তো কোনোভাবে দেখলেন না, কিংবা এরকমও হতে পারে। সাপোজ এখানে পার্থক্য রয়েছে বলে, সাপোজ পার্থক্য নেই, ধরো এই প্রশ্নটা ও এখানে লিখেছে, সেক্ষেত্রে কি হবে, টিচার হয়তো কোনোভাবে স্কিপ করে যেতে পারেন। দেখো টিচার তো আর একসাথে একটা খাতা দেখছেন না, টিচার অনেক খাতা দেখছেন একসাথে, সেক্ষেত্রে কিন্তু স্কিপ হয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। সেই জন্য কি করবে, দাগ নাম্বার সবসময় মার্জিনের বাইরে দেবে। ওকে, বুঝতে পেরেছো, দাগ নাম্বার সবসময় মার্জিনের বাইরে হবে। নেক্সট, যে প্রশ্ন বুঝতে পারবে না সেটা স্কিপ করবে। স্যার আমাদের তো 15টাই এমসিকিউ পড়ে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে, 15টাই এমসিকিউ পড়ে স্যার, মাত্র কয়েকটা এসিকিউ পড়ে স্যার, স্কিপ কিভাবে করব? এটা বড় প্রশ্নের ক্ষেত্রে, 2 মার্কসের প্রশ্নের ক্ষেত্রে যেখানে তোমার অপশন পাবে, 2 মার্কস না শুধু, যেখানে তুমি অপশন পাবে সেক্ষেত্রে স্কিপ করার চেষ্টা করো। ধরো 2 মার্কসের, ধরো কোন একটা প্রশ্ন দুম করে তুমি দেখছো, তুমি পাচ্ছ না, পড়ে প্রথম থেকে করে আসছো, এক করে আসছো, 1 করলে, 2 করলে, 3 করলে, 4 করলে, 5 দাগের প্রশ্নটা তুমি পারছো না, তুমি বুঝতে পারছো না, ওটাকে একটু স্কিপ করে যাও, 6 দাগের প্রশ্নটা করো। এইভাবে যদি তোমার ভোজে গেল তো ভালো, না হলে লাস্টের দিকে তোমার যা মনে আসছে ওই প্রশ্নে তুমি যেটুকু মনে করতে পারছো সেটুকুই লেখো। ওকে, বুঝতে পেরেছো? আর 1 মার্কসের কোশ্চেনে যেখানে তোমার অপশনই নেই, জীবন বিজ্ঞানে যেমন 15টার মধ্যে 15টাই করতে হয় এমসিকিউ, সেক্ষেত্রে তোমার অপশন নেই, তাহলে তুমি স্কিপ করবে কিভাবে? সেভাবে স্কিপ করা যাবে না, বুঝতে পারলে? চলো নেক্সট, নীল কালি এবং কালো কালির পেন ব্যবহার করবে। কেউ কেউ লাল কালির পেন ব্যবহার করে, কেউ কেউ সবুজ কালি, বেগুনি, কত ধরনের কালি, বাদামি, একদম না, দুটো কালির পেন ব্যবহার করবে, এক হচ্ছে নীল আর একটা হচ্ছে কালো। কেন ব্যবহার করব? একটা দিয়ে আমি মেন পয়েন্ট করব, এবং আরেকটা কালি দিয়ে আমরা বাকি যে জিনিসটা সেটা লিখবো, এই জন্য আমরা দুটো কালির পেন ব্যবহার করব। বুঝতে পারলে? দেখো এও করেছে সুন্দরভাবে, মেন পয়েন্ট করেছে, দিয়ে এইভাবে কিন্তু লিখেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা পয়েন্ট, দুটো প্রশ্নের মাঝে যেন যথেষ্ট গ্যাপ থাকে, দুটো প্রশ্ন, একটা প্রশ্ন শেষ হলো আরেকটা প্রশ্ন, দুটোর মাঝে যেন যথেষ্ট গ্যাপ থাকে, তাহলে টিচারের বুঝতে সুবিধা হবে যে এটা একটা প্রশ্ন, আর এটা একটা প্রশ্ন, আর এটা একটা প্রশ্ন। বুঝতে পারলে? ওকে, চলো নেক্সট হচ্ছে, পরীক্ষায় কেউ হোয়াইটনার ব্যবহার করবে না। এটা আমি প্রচুর স্টুডেন্টকে দেখেছি যে পরীক্ষার খাতায় বাবু হোয়াইটনার ব্যবহার করছে। কেন হোয়াইটনার ব্যবহার করবে না? যদি কোনো জায়গায় কিছু একটা ভুল হয়ে যায়, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি এই রকম করে না জবড়িয়ে, এই যে জবড়েছে, দেখো এই যে জবড়েছে, এইভাবে না জবড়ে তুমি জাস্ট একটা সিঙ্গেল লাইন কিংবা ডবল লাইনে কাটতে পারো, যাতে খাতাটার যে সৌন্দর্য সেটা না নষ্ট হয়ে যায়, সেটা যেন বজায় থাকে। ওকে, ওভারঅল তুমি একটা জিনিস মনে রাখো, তোমার খাতা দেখতে টিচারের যত কম টাইম যাবে তুমি কিন্তু তত বেশি নাম্বার পাবে। তাহলে টিচারকে এমন কিছু জিনিস দেখিয়ে দিতে হবে, যে টিচার দেখেই ভাবেন যে হ্যাঁ এই খাতাটা ভালো, অনেকক্ষণ পর একটা ভালো খাতা পেলাম, আজকে একে বেশি নাম্বার দেবো, ঠিক আছে, টিচার যেন মনটা খুশ হয়ে যায়। কারণ ওখানে তোমার টিচারের কাছে তোমার খাতাটাই তোমার পরিচয়, তুমি ভালো দেখতে না খারাপ দেখতে সেটা তোমার পরিচয় নয়। বুঝতে পেরেছো? এখানে মুখ দেখে নাম্বারের ব্যাপার নেই, এখানে তোমার খাতাটাই তোমার পরিচয়, তো খাতাটাকে সুন্দর করো। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি করব, এক লাইনে না ধরলে নিচে শব্দ ভেঙে লিখবেন। মানে কেমন কেউ করে, কেমন করে আমি বলছি শোনো। সাপোজ ধরো কেমন ব্যাপারটা হয়, ধরো স্মৃতিসৌধগুলি, ধরো একটা লেখা রয়েছে যে স্মৃতিসৌধগুলি, এখানে তার খাতার মানে ওখানে শেষ হয়ে গেছে, স্মৃতিসৌধগুলি লেখার জায়গা নেই, এখানে লিখলো কি স্মৃতি, ঠিক আছে, এখানে লিখলো স্মৃতি, যেটা ড্যাশ দিয়ে নিচে গিয়ে লিখছে সৌধগুলি। এটা করবে না, দরকার পড়লে নিচের লাইনে গিয়ে পুরোটা লেখো স্মৃতিসৌধগুলি। অনেকে এই ভুলটা করে থাকো, এই ভুলটা করবে না। বুঝতে পেরেছো? নিচের লাইনে যাও ডাইরেক্ট। ওকে, চলো নেক্সট, আর কি ভুল হয়, প্রতিটি বিভাগ শুরু হওয়ার আগে বিভাগ লিখবে, একদম প্রত্যেকটা বিভাগ শুরু হবে বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ,
প্রত্যেকটা বিভাগের বিভাগ লিখবে এবং দাগ নাম্বার প্রপার দেবে। কেমন ভাবে দাগ নাম্বার দেবে? যেমন ভাবে ঠিক এইভাবে দাগ নাম্বার দেবে। 3-এর দাগের 14, 3-এর দাগের 15, ঠিক আছে? পুরোটা লিখবে। অনেকে কি করে, অনেকে করে এটা কি, এখানে একটা দাগ নাম্বার 3-এর দাগের 1 2 3 এরকম নয়, পুরোটা যেমন তোমার প্রশ্নে রয়েছে 3-এর দাগের 14, 3-এর দাগের 15, 3-এর দাগের 16 সেইভাবে দাগ নাম্বার দিতে থাকো। বুঝতে পেরেছো? তাহলে টিচারেরও বুঝতে সুবিধা হয়। দেখো দাগ নাম্বার যদি ভুল হয়ে যায় কিন্তু তুমি যতই ভালো লিখে আসো তুমি নাম্বার পাবে না। তো দাগ নাম্বারটা সুন্দরভাবে দেবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। ওকে, এটা গেল আমাদের বেসিক যে জিনিসগুলো যেগুলো আমাদের ভুল হয়। এইবারে আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটার ক্ষেত্রে, ধরো এমসিকিউ এর ক্ষেত্রে, ভিএস এর ক্ষেত্রে কি কি জিনিস আমাদের ভুল হয় এবং সেগুলোকে কিভাবে ঠিক করব। ওকে, চলো প্রথম আসো এমসিকিউ এর ক্ষেত্রে। এই এমসিকিউ এর ক্ষেত্রে কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথম আছে জীবন বিজ্ঞানে। জীবন বিজ্ঞানে তুমি বলো, অনেকে প্রশ্ন, স্যার এখনো পর্যন্ত প্রশ্ন যে স্যার এমসিকিউ কি সম্পূর্ণ বাক্যে লিখতে হবে নাকি শুধু উত্তরটা লিখে দিলে হবে। দেখো এমসিকিউ তুমি সম্পূর্ণ বাক্যে লিখতে পারো কিংবা তুমি শুধুমাত্র উত্তর লিখতে পারো, কিন্তু যেটা তোমাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে দাগ নাম্বার দিতে হবে। প্রথমত দাগ নাম্বার দাও 1-এর 1 যেমন দাগ নাম্বার দিয়েছে। দ্বিতীয়ত যেই অপশনটা হবে, এই যে ধরো গয়ের অপশন হবে, গয়ের দাগ দাও এবং শেষে লিখে দাও যে কোন জিনিসটা তুমি লিখছো, কোনটা তোমার উত্তর। ওকে, কোনটা তোমার উত্তর সেটা লিখে দাও। তুমি যদি সম্পূর্ণ বাক্যে উত্তর লিখছো, যেমন এই ছেলেটি লিখেছে সম্পূর্ণ বাক্যে উত্তর লিখেছে, তখন তোমাকে সম্পূর্ণ বাক্যে লেখো এবং শেষে দাগ নাম্বার দাও এবং তার অপশানে যেটা লেখা রয়েছে সেটা লেখো। ঠিক আছে, এই দাগ নাম্বার কিন্তু মাস্ট। অনেকে কি করে দাগ নাম্বার লেখার পরে দিয়ে দেয়, না লেখার পরে নয়, আগে, উত্তরের আগে দাগ নাম্বার দাও এবং সুন্দরভাবে লেখো। বুঝতে পেরেছো? এবং যারা সম্পূর্ণ বাক্যে উত্তর লিখবে না তারা কি করবে, আমাদের যে মার্জিন তার বাইরে হবে দাগ নাম্বার 1-এর দাগের 1, তারপর লিখবো গ, তারপরে আমরা একটা লাইন দেবো কি আমরা একটু ছাড়বো, দিয়ে লিখবো আমাদের যা উত্তর, অ্যাবডাক্টর কি অ্যাডাক্টর সে যাই হোক। ওকে, সেটা আমরা লিখবো। বুঝতে পারলে কিভাবে লিখতে হয় ওই জিনিসটা। নেক্সট যেটা, সেটা হচ্ছে এই এমসিকিউ এর ক্ষেত্রে যেটা খুব ভুল হয় সেটা হচ্ছে অনেক সময় প্রশ্নে না থাকে। যেমন এখানে একটা দেখো প্রশ্নে আমি দেখছিলাম, এখানে কি লেখা আছে, মানুষের অটো জমে থাকা জিন দ্বারা কোনটা নিয়ন্ত্রণ হয় না। আমরা তাড়াহুড়োর সময় ওই নাটা দেখি না, নাটা না দেখেই আমরা ভুল করে দিয়ে চলে আসি। প্রশ্ন ভালো করে পড়বে এবং তারপরে উত্তর লিখবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে তুমি আন্ডারলাইন, পূর্ণ বাক্যে লিখলে তুমি এখানে আন্ডারলাইন করবে, যেটা উত্তর তার নিচে আন্ডারলাইন করবে, কিংবা তুমি এটাকে অন্য কালিতে, এটা ধরো নীল কালিতে লিখেছো পুরোটা, এটাকে শুধু তুমি কালো কালিতে লিখে দাও। বুঝতে পারলে এই জিনিসটা? চলো নেক্সট, এমসিকিউ এর ক্ষেত্রে এই কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, আমি লিখে দিয়েছি কি কি মাথায় রাখতে হবে, ওটা মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট আসো আমাদের ভিএসএ। ভিএসএ মানে কি, এমসিকিউ এর পরে যেগুলো থাকে, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর, বামস্তম্ভ ডামস্তম্ভ যেগুলো থাকে, সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে কি কি করতে হবে। সবার আগে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে দাগ নাম্বার। দাগ নাম্বার আমাদের সবসময় মার্জিনের বাইরে দিতে হবে, যেটা আমি আগেও বলেছি, দাগ নাম্বার সবসময় মার্জিনের বাইরে হবে। এবং কেউ যদি একদম পূর্ণ বাক্যে লেখো, দেখো ভিএসএ কেউ আবার দুভাবে লেখা যায়, কেউ শুধুমাত্র উত্তর লিখে দেয়, কেউ এই পূর্ণ বাক্যে লিখে। দেখো এক্ষেত্রে দেখো এটা পূর্ণ বাক্যে লিখেছে, কেউ শুধুমাত্র উত্তর লিখে দেয়। যদি তুমি শুধুমাত্র উত্তর লিখে দাও সেক্ষেত্রে আমার দাগ নাম্বার আমাদের মার্জিনের বাইরে হবে এবং উত্তরটা লেখা হবে। দাগ নাম্বার মার্জিনের বাইরে হবে এবং উত্তরটা লেখা হবে। নেক্সট আমাদের যদি কেউ সম্পূর্ণ একদম পূর্ণ বাক্যে উত্তর লিখতে চায়, সেক্ষেত্রে তাকে কি করতে হবে, তাকে যেটা করতে হবে, তুমি যে উত্তরটা, মেন যে উত্তরটা সেটা অন্য কালিতে লেখো এবং বাকি যে উত্তরটা সেটা আরেকটা কালারের কালিতে লেখো, তাতে টিচারের বুঝতে সুবিধা হবে যে তুমি উত্তরটা অ্যাকচুয়ালি কি লিখতে চেয়েছো, এবং টিচার সেগুলোই শুধুমাত্র দেখে যেতে পারবেন এবং তার দেখতেও সুবিধা হবে অনেকটা। ওকে, আর বিভাগ তো তোমাকে দিতেই হচ্ছে, তুমি বিভাগ খ দেখো এবং তারপরে পরপর উত্তরগুলো লিখতে থাকো। ঠিক আছে, এইবারে
নেক্সট নেক্সট আমরা কি দেখবো? আচ্ছা, সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে পারো, প্রশ্ন ভালো করে পড়বে, তারপরে উত্তর লিখবে একদম, যেটা আমি আগেও বলেছি। নেক্সট বিভাগ তোমাদেরকে লিখতে হবে, দাগ নাম্বার সম্পূর্ণ লিখতে হবে, যেটা তোমাদেরকে আগেও বলেছি। দুটো উত্তরের মাঝে গ্যাপ থাকবে। হ্যাঁ, এটা তো আমি বলেছি যে দুটো উত্তরের মাঝে, দেখো দুটো উত্তরের মাঝে তোমাদেরকে একটা নির্দিষ্ট গ্যাপ দিতে হবে। একটা উত্তর, তারপরে একটা আঙুল ছাড়া, তারপরে আরেকটা উত্তর, ঠিক আছে, আবার একটা আঙুল ছাড়া, তারপরে আবার একটা একটা যেন নির্দিষ্ট গ্যাপ থাকে দুটো উত্তরের মাঝে, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা বিভাগ ক্ষয়, যেটা প্রচুর ভুল দেখা যায়, সেটা কি দেখা যায় না, বিভাগ ক্ষয়ে আমাদের দুইয়ের দাগের একের থেকে পরপর 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 কোশ্চেন গুলো থাকে, ঠিক আছে। প্রথমে আমাদের শূন্যস্থান পূরণ, তারপরে আমাদের সমস্ত কিছু থাকে, সত্য মিথ্যা, তোমাদের ছক মানে বিভাগ ক বিভাগ খ মেলানো, যে ছক মেলানো ব্যাপারটা, ঠিক আছে, এই সমস্ত গুলো থাকে। অনেকে কি করে, এই যে খাতাটা দেখো, এখানে যে এই যে পরপর পরপর যে জিনিসগুলো, এই যে সত্য মিথ্যা লিখেছে, সত্য মিথ্যা এখানে শেষ হয়েছে, এই যে এখানে শেষ হয়েছে, দেখো এখানে, আচ্ছা এখানে শেষ হয়েছে, দেখো বোঝাই যাচ্ছে না যে কোথায় শেষ হয়েছে। টিচার বুঝতেই পারবেন না যে সত্য মিথ্যাটা অ্যাকচুয়ালি কোথায় শেষ হয়েছে। তার জন্য তোমাকে কি করতে হবে, টিচারকে বোঝাতে হবে, সোজা কথা বোঝাতে হবে। ওকে, তো তার জন্য তোমাকে কি করতে হবে, দেখো সুন্দরভাবে তোমার শূন্যস্থান পূরণ শেষ হলো, তারপরে একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাপ, অনেকটা বেশি পরিমাণে গ্যাপ, একটা অনেকটা বেশি পরিমাণে ছাড়তে হবে, এবং তারপরে আবার সত্য মিথ্যাগুলো লিখেছে, তারপরে একটা ছেড়েছে, আবার এখানে সাইনও দিয়ে দিয়েছে একটা, যে স্যার এরপর থেকে আমার নতুন একটা শুরু হচ্ছে, স্যার দেখুন এখানে নতুন শুরু হচ্ছে, আর স্যারকে হাতে আঙুলে করে দেখিয়ে দিতে হবে যে স্যার এখানে শুরু হচ্ছে দেখুন, তবে তোমার নাম্বারটা কিন্তু আসবে, তবে টিচার নাম্বারটা দেবেন। টিচারের ক্ষেত্রে দেখতে কোনো অসুবিধাই হবে না, টিচার ফটফট দেখে যেতে পারবেন। তো তোমাকে এইভাবে লিখতে হবে যাতে টিচার অটোমেটিক বুঝতে পারেন যে হ্যাঁ এটা এখানে শুরু হয়েছে, আচ্ছা এটা এখানে শেষ হলো, বুঝতে পেরেছো? চলো নেক্সট নেক্সট কি করতে হবে, আচ্ছা যেটা আমাদের হ্যাঁ এখানে এখানে এই যে তোমাদের এই যে এই দাগ নাম্বার বিভাগ খ যেটা থাকে, এখানে তোমাদের এক্সট্রা কোশ্চেন করে আসবে। কেন করে আসবো স্যার? অনেকে ভাবে স্যার এক্সট্রা কোশ্চেন করে কি হবে, এক্সট্রা কোশ্চেন করে আসবেই, কারণ কারণ যদি কোনোভাবে একটা প্রশ্ন ভুল হয়ে যায়, যেটা ঠিক হবে সেই নাম্বারটা কাউন্ট করা হয়। তোমরা অনেকে এই জিনিসটা জানো না, তোমরা অবশ্যই এক্সট্রা কোশ্চেন করে আসবে। আরেকটা অনেকেই করতে দেখেছি, অনেক স্টুডেন্টকে করতে দেখেছি, কি করে, ধরো শূন্যস্থান পূরণগুলো এখানে লিখে আনলো, শূন্যস্থান পূরণগুলো ওখানে লিখে নিল, তারপরে খাতার শেষে গিয়ে লিখছে আমাদের সে শর্ট কোশ্চেন গুলো, কিংবা ওখানে শূন্যস্থান পূরণের দুটো লিখেছে, আবার দু পাতা পরে গিয়ে শূন্যস্থান পূরণে আরো দুটো, এক্ষেত্রে টিচারের দেখতে অসুবিধা হয়। এই জিনিসটা মোটেই করবে না। যদি না পারো এখানটা একটু ছেড়ে দিয়ে যাও, একটা তোমার যতটা, তুমি তো জানো কতটা তোমার ওখানে লাগবে, কতটা স্পেস লাগবে, ততটা তুমি ছেড়ে দিয়ে যাও, এবং তুমি তারপরে বাকিগুলো করে আসো, তারপরে ওখানে এসে করো। কিন্তু তুমি ওখানেই করো, ওই ওই জায়গাটাতেই করো, যাতে টিচারের বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ এখানে এই জিনিসটাই রয়েছে। বুঝতে পারলে? চলো নেক্সট আসো, সংক্ষিপ্ত এবং বড় কোশ্চেন। এক্ষেত্রে কিন্তু একটা ভীষণ ভাইটাল রোল প্লে করে যে তুমি কিভাবে লিখছো, সেটা একদম খুব ভাইটাল রোল প্লে করে। আর এখানে যদি কেউ একবার বাজি মারতে পারে তো সে রাজাই রাজা, ঠিক আছে। অনেকে কি হয় না, অনেকে কি হয় না, সে ঠিকঠাক ভাবে জানেই না, কিন্তু এত সুন্দর সে রিপ্রেজেন্ট করে জিনিসটাকে, যেটুকু জানে সেটুকু এত সুন্দর রিপ্রেজেন্ট করে, সে কিন্তু অনেকটা বেশি নাম্বার পেয়ে যায়। ওকে, চলো, তো এখানে কিভাবে তুমি রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে সব থেকে বড় কথা। এই বড় প্রশ্ন আমরা দুভাবে লিখে থাকি, সাধারণত দুভাবে লিখে থাকি। একটা ভাবে কি, একটা হচ্ছে পয়েন্ট করে লিখি, একটা হচ্ছে আমরা পয়েন্ট করে লিখি। পয়েন্ট করে লেখার ক্ষেত্রে আমাদেরকে কি কি মাথায় রাখতে হবে? প্রথমত যেটা মাথায় রাখতে হবে, যদি 2 মার্কসের কোশ্চেন হয় আমাদেরকে 3 থেকে 4টা পয়েন্ট লিখতে হবে, এবং যদি 3 মার্কসের প্রশ্ন হয় সেক্ষেত্রে আমাদেরকে কমসে কম 4 থেকে 5টা পয়েন্ট লিখতে হবে। বুঝতে পারলে? ওই জিনিসটা বুঝতে পারলে? এইবারে নেক্সট নেক্সট কি না, যদি অনেক সময় কি হয় না, মেন পয়েন্ট আমরা লিখি না। আমরা যখন কোনো কিছু একটা লিখবো তার মেন পয়েন্ট লিখবো, মানে কেমন স্যার? মেন পয়েন্ট ধরো এরকম কোন একটা প্রশ্ন, যা হোক একটা প্রশ্ন পড়লো, ঠিক আছে, ধরো তোমাকে ভূগোলের একটা কোশ্চেন দিয়ে দিল, কেমন দিয়ে দিল, মোনাডনক কি, মোনাডনক কি, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তুমি ফার্স্টে লেখো যে মোনাডনক, ফার্স্টে লেখো মোনাডনক, দিয়ে লেখো মোনাডনক জিনিসটা কি, লেখো, তারপরে লেখো বৈশিষ্ট্য, দিয়ে ওর বৈশিষ্ট্যগুলো লেখো, তারপরে সাইডে তুমি এখানে যেমন ছবিটা দিয়েছে
এখানে যেমন ছবিটা দিয়েছে ঠিক এইভাবে ছবিটা দিয়ে দাও, ব্যাস তোমার একটা নাম্বারও কাটতে পারবে না। বুঝতে পেরেছো? সমস্ত ক্ষেত্রে, জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও একই, এবং যে কোনো যেখানেই ছবি দেওয়া যায় সেক্ষেত্রে তুমি ছবি দাও এবং উদাহরণ ব্যবহার করো। ঠিক আছে, উদাহরণ তোমাকে ব্যবহার করতে হবে এবং ছবি ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে তুমি কিন্তু নাম্বারটা অনেক বেশি পাবে। আর মেন পয়েন্ট তোমাকে লিখতে হবে, আর মেন পয়েন্টটা তোমাকে অন্য কালিতে লিখতে হবে, অন্য কালিতে লিখতে হবে মেন পয়েন্ট। ধরো তোমাকে একটা প্রশ্ন দিয়ে গমনের উদ্দেশ্য লেখো, গমনের উদ্দেশ্য লেখো, তুমি ওখানে লেখো যে প্রজনন দিয়ে কোনো প্রাণী প্রজননের উল্লেখযোগ্য স্থান এবং প্রজনন সঙ্গী খোঁজার জন্য গমন করে। ওই যে প্রজনন ব্যাপারটা তুমি কালো কালিতে লেখো আর বাকিটা নীল কালিতে লেখো, কিংবা উল্টোটাও তুমি করতে পারো। বুঝতে পারলে কেমন ভাবে ওখানে লিখতে হয়? নেক্সট আসো, নেক্সট যদি কোনোভাবে তোমাকে প্যারাগ্রাফ করে প্রশ্নটা লিখতে হয়, ধরো তুমি কোনো একটা প্রশ্ন, ধরো একটা প্রশ্ন তোমার পড়েছে যে আমাদের মানুষের হাত এবং পাখির ডানাকে কেন সমস্ত অঙ্গ বলা হয়। তোমার কোনোভাবেই পয়েন্ট মাথায় আসছে না, যে স্যার পয়েন্টটা কি আসছে মাথায় আসছে না, তখন তুমি কি করবে? তখন তুমি যেটা করবে সেটা হয় তোমার পয়েন্ট মাথায় আসছে না, কিংবা ওই জিনিসটা ঠিকঠাক ভাবে মাথায় আসছে না, তখন তুমি কি করবে? তখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ করে লিখতে হবে। প্যারাগ্রাফ মানে কি স্যার? প্যারাগ্রাফ মানে তুমি জিনিসটাকে, এটা ধরো তোমার খাতা, এটা তোমার খাতা, ওকে, তো তুমি ফার্স্টে কি করবে? ফার্স্টে কি করবে? ফার্স্টে তুমি এখানে সবার ফার্স্টে তুমি একটা সূচনা, সূচনা বলে লিখবে, তোমার মাথায় থাকবে সূচনা লিখছো। ফার্স্টে সমস্ত অঙ্গ কাকে বলে সেটা লিখে ফেলো, লিখে ফেলেছো, সমস্ত অঙ্গ কাকে বলে সেটা লিখে ফেলো ওখানে। তারপরে কি করব? তারপরে মানুষের হাত এবং পাখিটা, মানে মেন বডি, যেটা মেন যে বডি, বডি তাতে কি লিখবো আমি? মানুষের হাত এবং পাখির ডানাকে কেন সমস্ত অঙ্গ বলা হয়, তোমার যা মনে আসছে সেটা লেখো। সেটা লিখলে তুমি, লিখলে তারপরে তুমি কি করো? তারপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে এর একটা এন্ডিং পয়েন্ট থাকবে, এন্ডিং থাকবে, এবং শেষে লিখো যে এই এই মেনলি এই কারণে কি হয়, মানুষের ডানা এবং মানুষের পাখির ডানা এবং মানুষের হাতকে সমস্ত অঙ্গ বলা হয়। তাহলে পুরো জিনিসটা একটা সুন্দরভাবে, দেখতেও সুন্দর লাগবে এবং টিচারের পড়তেও সুন্দর লাগবে, তিনি কিন্তু তখন নাম্বারটা দিতে বাধ্য হবে। বুঝতে পারলে কিভাবে কি লিখতে হয়? এবারে 5 মার্কসের কোশ্চেনে অনেক সময় কি হয়, বিশেষ করে ইতিহাসের ক্ষেত্রে জিনিসটা হয়, ইতিহাস বাংলা তাদের ক্ষেত্রে কি হয়, প্রশ্নের পয়েন্ট আমরা লিখতে শুরু করলাম, কোন একটা প্রশ্ন আমরা দেখলাম, হ্যাঁ এই জিনিসটা, হ্যাঁ ঠিক আছে, তুমি লিখতে শুরু করলে, হঠাৎ করে মনে পড়লো, আরে স্যার এই পয়েন্টটা যে 3 নম্বর পয়েন্টে যেটা লিখতে রাখছি, এটা তো 1 নম্বরে দিতে হতো, 1 নম্বরে দিলে কিন্তু আবার খাতার প্রশ্নটা ভালো হতো। তুমি কি করলে, এই কাটলে দিয়ে আবার পরের পাঁচে গিয়ে লিখতে শুরু করলে, এক্ষেত্রে কি হলো, 1 নম্বর তোমার টাইম বেশি গেল, 2 নম্বর তোমার মাথাটা বিগড়ে গেল। তাহলে তুমি কি করবে? তুমি যেটা করবে, যখন ওই টাইপের প্রশ্ন আসবে যে ক্ষেত্রে তোমার অনেক পয়েন্ট হতে পারে, সেক্ষেত্রে তুমি কি করবে, একদম লাস্ট পেজে চলে যাও, যেটা তুমি একটা রাফের জন্য রেখেছো, রাফের জন্য যেটা রেখেছো, সেখানে গিয়ে যে প্রশ্নটা পড়েছে আর পয়েন্টগুলো তুমি পটপট করে লিখে নাও, বেশিক্ষণ টাইম লাগবে না, পটপট করে পয়েন্টগুলো লিখে নাও, এবং কোন পয়েন্টটা কত নম্বরে দেবে সেখানে দিয়ে দাও, এটা 2 নম্বরে দেবো, এটা 1 নম্বরে দেবো, এটা 3 নম্বরে দেবো, এটা 4 নম্বরে দেবো, এটা 5 নম্বরে দেবো, এটা 6 নম্বরে দেবো। তারপরে তুমি পয়েন্টগুলো খাতায় সুন্দর করে লিখে নাও, পয়েন্ট ভুলে যাওয়ার ব্যাপার নেই, মনে করতে হচ্ছে স্যার 4 নম্বর পয়েন্টটা কি ছিল, একটু আগে মনে পড়ছিল এখন আর মনে পড়ছে না, ওই জিনিসটা আর হবে না। বুঝতে পারলে? তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর যতটা সম্ভব জীবন বিজ্ঞান, ভূগোল, এক্ষেত্রে তোমাদের আরো যেখানে যা ছবি দেওয়া যায়, ছবি অবশ্যই দেবে, ছবি কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে। নেক্সট আসো চিত্র। চিত্রর ক্ষেত্রে আমাদের বিশেষ একটা সমস্যা হয়ে থাকে। আচ্ছা, চিত্রর আগে আরেকটা জিনিস আমাকে বলতে হতো, সেটা হচ্ছে কি বলতো, তোমাদের যে পার্থক্য লেখার ক্ষেত্রে তোমরা একটা বড় ভুল করো। পার্থক্য লেখার ক্ষেত্রে স্যার কি ভুল হয়? পার্থক্য লেখার ক্ষেত্রে আমাদের যে ভুলটা হয়, সাধারণত ধরো এটা আমার একটা পেজ, এটা আমার পরীক্ষার খাতা, ওকে, আমরা অনেকে কি করি, পার্থক্য এরকম লিখি, ধরো একনেত্র দৃষ্টি আর দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য পড়েছি, আমরা কি করি, এখানে লিখলাম একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি, দিয়ে মাঝখানে একটা লাইন দিলাম, ঠিক আছে, এরকম করলাম, এবার লিখতে শুরু করে দিলাম, এই 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 এরকম করে লিখতে শুরু করে দিলাম। আরেকজন কি করলো, আরেকজন যেটা করলো সেটা হচ্ছে সুন্দর করে আগে একটা লাইন দিল, এটা তোমার খাতা রয়েছে, এটা তোমার খাতা রয়েছে, কি করলো, সবার প্রথমে লিখলো, এরকম একটা লাইন দিল, এরকম একটা কি করলো, এরকম একটা ঘর কাটলো,
এই জিনিসটা করলো, ঠিক আছে, এই জিনিসটা করলো, এবং হ্যাঁ এই জিনিসটা করলো, সুন্দর করলো, এখানে দুটো ভাগ করলো, ঠিক আছে, এখানে লিখলো বিষয়, এখানে এক নেত্র দৃষ্টি, এখানে দ্বিনেত্র দৃষ্টি, এবং প্রত্যেকটা সুন্দরভাবে লিখে যাচ্ছে, প্রত্যেকটা সুন্দরভাবে লিখে যাচ্ছে, এবং প্রত্যেকটা শেষে দরকার পড়লে তার হয়তো লেখা ঠিকঠাক হচ্ছে না, সুন্দরভাবে দাগ দিয়ে দিচ্ছে। তাতে কি হচ্ছে, কোনটা দেখতে বেশি ভালো লাগবে, এটা দেখতে বেশি ভালো লাগবে, এবং টিচার এটাতেই খুশি হবেন বেশি। ওভারঅল তোমাকে টিচারকে খুশি করতে হবে, লেখা দেখিয়ে খুশি করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এসো ছবির ক্ষেত্রে। ছবির ক্ষেত্রে আমাদের ভুল প্রচুর হয়। আচ্ছা তোমরাই বলো, কোন ছবিটাতে তুমি বেশি নাম্বার দেবে? তুমি যদি টিচার হও, তুমি কোনটাতে বেশি নাম্বার দেবে সেটা আমায় বলো। তুমি অবশ্যই এই ছবিটাতে বেশি নাম্বার দেবে। কেন এই ছবিটাতে আমরা কেন বেশি নাম্বার দেব? তার ওই ছবিটার ভেতরে কি কি রয়েছে। সবার প্রথমে যেটা আসো, ছবিটাতে তোমার সায়েন্টিফিক হতে হবে। দেখো এখানে কিন্তু এইরকম জিনিসটা নয় যে ছবির ভেতরে বিশাল কিছু ডার্ক করে দিয়েছে, বিশাল কিছু করে দিয়েছে, না, কিন্তু দেখতে ভালো লাগছে এবং প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বোঝা যাচ্ছে। ওকে, তাহলে কি করতে হবে, ছবিটাকে সায়েন্টিফিক ওয়েতে আঁকতে হবে, মানে প্রত্যেক জিনিস থাকবে, কিন্তু আমি যে প্রচুর শেডিং ফেডিং করে দিলাম সেই জিনিসটা আমরা করবো না। আমরা সুন্দরভাবে জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্নর ভিতরে করব। ছবিটাকে আমরা একটু এই দিকে সরিয়ে আঁকবো, ঠিক আছে, এই দিকে সরিয়ে একটু আঁকবো। কারণ কি, আমরা যে ছবিটা আঁকবো, ছবিটাকে এঁকে আমরা আগে এটাকে একটা চারকোনা বক্সের ভিতরে ঢুকিয়ে দেবো, এবং প্রত্যেকটা লাইন হবে স্কেলে করে আঁকা, প্রত্যেকটা লাইন এখানে স্কেলে করে আঁকা হবে, কোনো পেনে করে আঁকা হবে না লাইন। আর ছবি যে আঁকা হবে অবশ্যই আমাদের পেন্সিলে করে হবে। ওকে, ছবি আঁকলাম, ছবি করে আমি পয়েন্টিং কেমন করে করব, অনেকে পয়েন্টিং কেমন করে, লেন্স এরকম করে টেনে দিল, এখানে কর্নিয়া, এখানে উমুক, এখানে তুসুক, এরকম করে টেনে দিল, তাদের ছবিটা দেখতে খারাপ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি করা হয়েছে, লেন্স এখান থেকে টেনে নিয়ে গিয়ে এখানে করা হয়েছে লেন্স, এবং প্রত্যেকটা যে আমি পয়েন্টিং করেছি এখানে একটা দাগ দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা দাগ কিন্তু এখানে গিয়ে শেষ হয়েছে, যাতে দেখতে সুন্দর লাগছে জিনিসটাকে, এবং টিচার এক ঝলক দেখে বুঝে যাবে, আচ্ছা ঠিক আছে, এটা লেন্স লিখেছে, কেরেটিনা লিখেছে, রন্ধ্রবিন্দু এটা তার ঠিক আছে, ছবিটাও ভালো হয়েছে, 5/5 দিয়ে দাও। এক্ষেত্রে কিন্তু 5/5 তুমি পাবে। আর ছবির ক্ষেত্রে যে জিনিসটা আমাদের খুব ভুল হয়, দাগ নাম্বার দেই না অনেক সময়, দাগ নাম্বার কিন্তু মাস্ট, দাগ নাম্বার আমাদেরকে কিন্তু দিতেই হবে। শুধু ছবি নয়, এই বিভাগ ঘয়ের যে জিনিসগুলো, বিভাগ ঘয়ের ক্ষেত্রে আমাদের জীবন বিজ্ঞানে বিশেষ করে আমি প্রচুর স্টুডেন্টের দেখেছি ভুলটা, কি করি আমরা, অথবার প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করি, দাগ নাম্বার দিতে ভুলে যাই। ধরো 4-এর দাগে 2, 4-এর দাগে 2 দুটো প্রশ্ন থাকে, 4-এর 2 আর 4-এর 2 একটা অথবা থাকে, তুমি 4-এর 2 এর অথবাটা লিখছো, এদিকে তুমি দাগ নাম্বার দিয়ে রাখছো 4-এর দাগে 2, টিচার কি করে বুঝবেন? তোমাকে পুরোটা লিখতে হবে, 4-এর দাগে 2-এর দাগের অথবা, 4-এর দাগে 3-এর দাগের অথবা, বুঝতে পারলে? তো এই জিনিসটা ভুলেও ভুল করবে না, যে দাগ নাম্বার তোমাকে একদম প্রপার দিতে হবে, এবং ছবি আঁকার সময় নিচে তোমাকে চিত্র বলে লিখতে হবে, এবং কিসের ছবি এঁকেছো সেটা তোমাকে লিখতে হবে, তবেই কিন্তু তুমি সম্পূর্ণ নাম্বার পাবে। যেমন এক্ষেত্রে দেখো ছবিটা ঠিকঠাকভাবে বোঝাই যাচ্ছে না, যে কিসের ছবি, কেমন ছবি, ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, এবং দাগ নাম্বারও দেয়নি, সেক্ষেত্রে কিন্তু এ নাম্বার পাবে না। ওকে, এই যে ছবির ওপর দিয়ে এই যে গেছে লাইন, রেল লাইন, তো এই জিনিসটা কিন্তু করা চলবে না, বুঝতে পেরেছো? এবং শেষ তোমাদের যে প্রশ্ন, সেটা হচ্ছে, স্যার পরীক্ষার ক্ষেত্রে কোনো একটা উত্তর জানি না, কোনো একটা উত্তর আমি বুঝতে পারছি না কি লিখবো, তখন কি ছেড়ে দিয়ে চলে আসবো? একদমই না। কি করব স্যার, প্রথমত তুমি ওই যে ওয়ার্ডটা ভালো করে প্রশ্নটাকে পড়ো, প্রশ্নটা পড়লে তুমি বুঝতে পারবে ওই প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে, বুঝতে পারবে? ইয়ে স্বর্ণ পারবো। তুমি বুঝতে পারবে যে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, কোন কোন মানে কোন জায়গা থেকে, মানে কিভাবে নেওয়া হয়েছে। মানে ধরো কোনো একটা জীবন বিজ্ঞানের কোনো একটা টপিক দিয়ে দিল, ঠিক আছে, জীবন বিজ্ঞানের কোনো একটা টপিক দিয়ে দিয়েছে যে দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে, দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে তুমি বুঝতে পারছো না, কাকে বলে তুমি জানো না, ধরে নিলাম তুমি ওখানে লেখা রয়েছে দ্বিনেত্র দৃষ্টি, ঠিক আছে, নেত্র চোখ থেকে এসেছে ব্যাপারটা, চোখ থেকে ব্যাপারটা এসেছে, দ্বিনেত্র দৃষ্টি তার মানে চোখ থেকে এসেছে। এইবারে তুমি যেটা করবে সেটা এখানে পয়েন্ট দিয়ে নয়, এখানে থরলি যেটা আমরা প্যারা বলি, ঠিক আছে, সেই জিনিসটা এরকম লিখতে থাকো, কিছু লিখে যাও, ওখান থেকে যা যা তোমার মনে আসছে, ওই চোখের কাছে যা যা ছিল, যা যা ওখানে হতে পারে দ্বিনেত্র দৃষ্টিতে, তুমি থরলি লিখতে থাকো, এবং সুন্দরভাবে লিখবে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় নাম্বার পাওয়া যায়। এটা কিন্তু গোপন ট্রিক,
ওকে, চলো, এই হচ্ছে আমার টোটাল ব্যাপার। পরীক্ষার আগে এই জিনিসগুলো ফলো করো, সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার অনেকটা বাড়বে এবং তুমি তোমার বেস্ট দিতে পারবে। বেস্ট অফ লাক তোমার পরীক্ষার জন্য, এবং খুব ভালো করে পড়ো, এই জিনিসগুলো ফলো করো, তাহলে কিন্তু তোমার নাম্বারটা অনেকটা বেড়ে যাবে। তো চলো, আজকের ক্লাস এখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। যদি তোমাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও, এবং যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা, বাই বাই।